ঘরের তোদের সবার প্রচুর অন্ন নাই, ওই দুঃখী মায়ের ঘরের তোদের সবার প্রচুর অন্ন নাই, তবু তাই বেঁচে কাজ সাবান মোজা, তবু তাই বেঁচে কাজ সাবান মোজা, কিনে আয়ে করলি ঘর বুঝাই, কিনে করলি ঘর বুঝাই, তবু তাই বেঁচে কাজ সাবান মোজা, তাই বেঁচে কাজ সাবান মোজা, কিনে করলি ঘর বুঝাই। মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই। আমরা মায়ের নামে এই প্রতিজ্ঞা করব ভাই, আরে আমরা মায়ের নামে এই প্রতিজ্ঞা করব ভাই, পরের জিনিস কিনব না, পরের জিনিস কিনব না, যদি মায়ের ঘরের জিনিস পাই, যদি মায়ের ঘরের জিনিস পাই, মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই। এই মোটা সুতোর সঙ্গে মায়ের অপার স্নেহ দেখতে পাই, এই মোটা সুতোর সঙ্গে মায়ের অপার স্নেহ দেখতে পাই, আমরা এমনি পাষাণ তাই ফেলে ওই, আমরা এমনি পাষাণ তাই ফেলে ওই পরের দূরে ভিক্ষা চাই, আমরা এমনি পাষাণ তাই ফেলে ওই পরের দূরে ভিক্ষা চাই, মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই, মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই। একটা সময়ে যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় যে গান যে মানুষকে উজ্জীবিত করেছিল, প্রথম এবং প্রধানত হাতিয়ার ছিল গান, সঙ্গীত দিয়ে জাগরণ মানুষের মধ্যে তৈরি করা। যখন যে সময়টাতে স্বামী বিবেকানন্দ সবাই অসহায়ত্ব ভোগ করছিলেন, সারা ভারতবর্ষ ঘুরে পারছিলেন না, কোনো মানে যে একটা শ্রেণী সমগ্র ভারতবর্ষ তো ব্রিটিশদের সাথে তাদের স্বার্থের জন্য হাত মিলালো, তখনই এই যে গান দিয়ে ধাক্কা, এইরকম গান রবীন্দ্রনাথের যেমন একটা আছে, যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়বো না, আমার তোমার, রবীন্দ্রনাথের তো স্বদেশ পর্যায়ের অনেক গানই আছে। রজনীকান্ত তখন যেমন ইয়ের গান, আরেকটা গান আছে আমি বলি, এটা আমি করেছিও আগে, দ্বিজেন্দ্রলাল রায়ের একটা গান, এটা আমি করেছিও আগে, যে গানটা গাইলাম এটা রজনীকান্তর সেনের, তখন এই গানগুলা, এই গানটা অবশ্য সম্ভবত একটা উৎসবের জন্য হয়েছিল। আমার জননী আমার ধাত্রী আমার, আমার দেশ কেন গো মা তোর শুষ্ক নয়ন, কেন গো মা তোর রুক্ষ কেশ, বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার, আমার দেশ কেন গো মা তোর শুষ্ক নয়ন, কেন গো মা তোর রুক্ষ কেশ। আমার জননী আমার ধাত্রী আমার, আমার
জগৎ ভক্তি প্রণত চরণে যার, উদিল যেখানে বুদ্ধ আত্মা মুক্ত করিতে মুখ্য দ্বার, আজিও জুড়িয়া অর্ধ জগৎ ভক্তি প্রণত চরণে যার, অসুখ যাহার কীর্তি ছাইল গান্ধার হতে জলদি শেষ, তুই কিনা মাগো তাদের জননী, তুই কিনা মাগো তাদের দেশ, কিসের দুঃখ কিসের দৈন্য, কিসের লজ্জা কিসের ক্লেশ, কোটি কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। একদা যাহার বিজয় সেনানি হেলায় লঙ্কা করিল জয়, একদা যাহার অর্ণবপুত ভ্রমিল ভারত সাগরময়, একদা যাহার বিজয় সেনানি হেলায় লঙ্কা করিল জয়, একদা যাহার অর্ণবপুত ভ্রমিল ভারত সাগরময়, সন্তান যার তিব্বত চিনি জাপানে গঠিল উপনিবেশ, তার কিনা এই ধুলায় আসন, তার কিনা এই ছিন্ন বেশ, কিসের দুঃখ কিসের দৈন্য, কিসের লজ্জা কিসের ক্লেশ, কোটি কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। উদিল যেখানে মুরজ মন্ত্রে নিমাই কণ্ঠে মধুরতা, ন্যায়ের বিধান দিল রঘুমণি চণ্ডীদাস গাইল গান, উদিল যেখানে মুরজ মন্ত্রে নিমাই কণ্ঠে মধুরতা, ন্যায়ের বিধান দিল রঘুমণি চণ্ডীদাস গাইল গান, যুদ্ধ করিল প্রতাপাদিত্য, তুই কিনা সেই ধন্য দেশ, ধন্য আমরা যদি শিরায় থাকে তাদের রক্তলেশ, কিসের দুঃখ কিসের দৈন্য, কিসের লজ্জা কিসের ক্লেশ, কোটি কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। যদিও মা তোর দিব্য আলোকে ঘেরা আছে আজ আধার গুর, কেটে যাবে মেঘ নবীন গরিমা ভাতিবে আবার ললাটে তোর, যদিও মা তোর দিব্য আলোকে ঘেরা আছে আজ আধার গুর, কেটে যাবে মেঘ নবীন গরিমা ভাতিবে আবার ললাটে তোর, আমরা গুছাবো মা তোর কালিমা মানুষ, আমরা নহি কমেশ, দেবী আমার সাধনা আমার স্বর্গ আমার আমার দেশ, আমরা গুছাবো মা তোর কালিমা মানুষ, আমরা নহি কমেশ, দেবী আমার সাধনা আমার স্বর্গ আমার আমার দেশ, দেবী আমার সাধনা আমার স্বর্গ আমার আমার দেশ, কিসের দুঃখ কিসের দৈন্য, কিসের লজ্জা কিসের ক্লেশ, শব্দ কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ, কেন গো মা তোর শুষ্ক নয়ন, কেন গো মা তোর রুক্ষ বেশ কেশ, কেন গো মা তোর ধুলায় আসন, কেন গো মা তোর মলিন বেশ, সপ্ত কোটি সন্তান যার ডাকে উঠছে আমার দেশ, কিসের দুঃখ কিসের দৈন্য, কিসের লজ্জা কিসের ক্লেশ, কোটি কোটি মিলিত কণ্ঠে
গুছাবো মাতর কালিমা, মানুষ আমরা নহি কমেশ। দেবী আমার সাধনা, আমার স্বর্গ, আমার আমার দেশ। আমরা গুছাবো মাতর কালিমা, মানুষ আমরা নহি কমেশ। দেবী আমার সাধনা, আমার স্বর্গ, আমার আমার দেশ। কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ, শব্দ কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। বঙ্গ আমার জননী, আমার ধাত্রী, আমার আমার দেশ। কেন গো মাতর শুষ্ক নয়ন, কেন গো মাতর রুক্ষ কেশ, কেন গো মাতর ধুলায় আসন, কেন গো মাতর মলিন বেশ। সপ্তকোটি সন্তান যার ডাকে উঠছে আমার দেশ। কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ, কোটি কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। সেই সময়টাতে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি পরবর্তী সময়গুলোতে এই যে দেশের প্রতি যে গান, এই যে গান দিয়ে যে জাগরণ, এবং একটার পর একটা গান দিয়ে জাগরণ, সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন, ব্রিটিশদের নতি স্বীকার, ব্রিটিশদের এই দেশভাগ, তারপরে এই যে এরপরে আমরা মিলিত হলাম পশ্চিম পাকিস্তানের সাথে, এরপরে ভাষার উপরে আক্রমণ, এরপরে শিক্ষার উপরে আক্রমণ, এরপরে শিল্পের উপরে আক্রমণ, সব কিছু লুটেপুটে নিয়ে যায় আইয়ুবের শাসনামল। সব সময় যুগে যুগে কালে কালে যতদিন বাংলা ভাষা থাকবে এই গানগুলা থাকবে উজ্জীবিত। তারপরে 69-এর গণ অভ্যুত্থান, 64-এর অভ্যুত্থান, 69-এর গণ আন্দোলন, 70-এর নির্বাচন, তারপরে যে তোমার যে আপনার যে মুক্তিযুদ্ধ থেকে এখন পর্যন্ত এখনো আমরা গাই গাই। এখনো যে কোনো কিছুতে একটা মেয়ে ধর্ষিতা হলে, বাংলাদেশ যখন ধর্ষিতা হয় সবাই প্রদীপ প্রজ্বলন করে, এখনো গায়। মুক্তির মন্দিরে সোপানো তলে এখনো গায়। দনদান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা এখনো গায়। অনেক কিছুই যে এই যে কবিদের যে সৃষ্টি, তারা কবিতা থেকে তারা কবিতাও লিখেছেন, প্রবন্ধও লিখেছেন, কিন্তু তারা গানে, জাগরণী গানে চলে আসলেন। সেই সময়টা 1900 শতকের এই যে 10 সাল, 15 সাল, 20 সাল, 25 সাল, 1925, 1910, 25, 20, 30 এই সময়টাতে বিশেষ করে এই রবীন্দ্রনাথ নোবেল প্রাপ্তির এই পরবর্তী 8-20 সময়গুলোতে রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ের এত গান, মানে এখানে তো দুই একটা গান আছে, যেমন আমি বলতে পারি সার্থক জনম মাগো জন্মেছি, দেশের রবীন্দ্রনাথের গান, সংকুচের বিহবলতা, নিজেরই অপমান, তারপরে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, রবীন্দ্রনাথের গান, ও আমার দেশের মাটি তোমার করে ঠেকাই মাতা, তারপরে বুক বেঁধে তুই দাঁড়া দেখি, গানটা আমি একটা সময় খুব গাইতাম। বুক বেঁধে তুই দাঁড়া দেখি বারে বারে হেলিস নে ভাই, শুধু তুই ভেবে ভেবেই হাতের লক্ষ্মী ঠেলিস নে ভাই, একটা কিছু করে করে নে ঠিক, বেশি ফেরা মরার অধিক, মানে এদিক ওদিক তুই এত এত দুটা নাই কেন, হয় তুই দেশের জন্য জীবন দে, না হয় তুই দাসত্ব মেনে নে। যে এই যে গানগুলা, বারেক এদিক বারেক ওদিক, এ খেলা আর খেলিস নে ভাই, মেলে কিনা মেলে রতন, করতে হবে তবু যতন, না যদি হয় মনের মতন, চুকের জলটা ফেরিস নে ভাই, তুই চুকের জল ফেরিস না, তুই পৌরুষত্ব নিয়ে দাঁড়া, তুই বীরু কেন, তুই কাপুরুষ কেন, বাসাতে হয় ভাষা বেলা, করিস নে আর হেলা ফেলা, পেরিয়ে যখন যাবে বেলা তখন আকি মেলিস নে ভাই। এই যে বাচ্চা, এই যে প্রজন্ম তৈরি করা, এই যে প্রজন্ম তৈরি করা, এই যে যে গান শিখাইলাম, গ্রামার শিখাইলাম, কিন্তু সাথে সাথে বাবার্থ দিয়ে সন্তানদেরকে তৈরি করা। আমি ছাত্র পড়াইলাম ক্লাসে, যেমন আমার বাবা তো যখন ক্লাস দিতেন, আমার বাবা তো এগুলা রেফারেন্স টানতেন, আমার তো এখনো মনে আছে, আমার বাবা তো একাধারে আমার শিক্ষক না, আমার শিক্ষক গুরু, আমি তাকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। এই যে তার এই যে শিক্ষা দিবস, বিশ্ব শিক্ষক দিবসে দধিচিমনির হার ত্যাগ করে গেলেন প্রাস দশক সমাজে, অর্ধাহারে অনাহারে মারা গেলেন, তার এই দেশ বাংলাদেশ টিকে থাকবে কিভাবে, তার অগণিত ছাত্রছাত্রী এখনো বেঁচে আছে, তারা তো জানে তাকে, কিন্তু পরীক্ষিত। ও আচ্ছা, আরেকটা কথা, বাবার লেখা বইটা আজকে হাতে নাই, যে
দেখেন সেই 69 সালে আমার বাবার বিরুদ্ধে পাকিস্তানের সরকারের জুলুম নির্যাতন দেশদ্রোহিতার মামলা, বাবার উপরে, বাবার চাকরি নিয়ে গেল, হাজার হাজার জনতার সামনে ডিসি সামাদ, আমি বারবার বলি বাবার ডিসি অফিস ঘেরাও করে ফেললো, 6টা স্মারকলিপি ডিসির অফিসে। ডিসি বললেন আপনারা সবাই চলে যান, আমি 7 দিনের মধ্যে স্কুলে যাচ্ছি। গিয়ে হাজার হাজার লোক স্কুল ঘেরাও করে ফেলছে, বাবাকে বাড়ি থেকে ডেকে আনা হলো। তখন যে এই যে সময়টাতে এই যে তখন কিন্তু তার অভিযোগ কি ছিল, তিনি কায়েদে আজমের মৃত্যুবার্ষিকী পালন করেন না, তার স্কুলে পাকিস্তানের পতাকা অর্ধনমিত থাকে না, এগুলো তো আমার বাবা করেছিলেন সেই সময়। 68 সালে আমার যেটার জন্য আমার বাবা মামলা খেয়েছিলেন, আমার বাবার চাকরি কেড়ে নেওয়া হয়েছিল, আমার বাবাকে দেশদ্রোহিতার মামলায় ঢুকানো হয়েছিল, সেইখানে দেখেন আমি বলছি একটা প্যারালেল, একটা মনে থাকে না এগুলা। আর বাবার বইটাও আমার সাথে নাই, আমি রেখে আসছি। সেইখানে আজকে আমরা আমাদের স্বাধীন বাংলাদেশে আমরা আমরা তারা তো ক্ষমা স্বীকার নিঃশর্তভাবে অফিসিয়ালি তো পাকিস্তানিরা আমাদের কাছে ক্ষমা স্বীকার চাই নাই, তাদের আজকে আমাদের ঢাকার মতো জায়গায় সম্ভবত এই সাংবাদিক চত্বরে আজকে আমাদের কি হয় কায়েদে আজমের মৃত্যুবার্ষিকী পালন হচ্ছে। আরেকটা ঘটনা আমি বলি, ঘটনাটা কখনো বলা হয় নাই। তাজপুর কলেজে বাবা তো প্রথম অনারারি ইংলিশের হিসেবে জয়েন করলেন, এবং তাজপুর কলেজ যেদিন হলো প্রথম মিটিংটাই তো আমাদের বাড়িতে। এখনো তাজপুর কলেজে আমার বাবার সেই সময় 25 না 30 হাজার টাকা প্রাপ্য ছিল, আমরা এগুলো দাবি ছেড়ে দিচ্ছি, আজকে বেড়ে কত কোটি টাকা হয়েছে, কত লক্ষ টাকা হয়েছে। আচ্ছা যাই হোক, আমি এদিকে যেতে চাই না। সেই প্রথম মিটিংটা আসুদ্দার আলী বাবার কাছে দৌড়ে গেলেন। তো এরপরে তো আসুদ্দার আলী তো বইমিয়ান বিয়ে শাদী কিছু করেন না, একজন মানুষ, তিনি তো তার তিনি সাম্যবাদী দলের চেয়ারম্যান ছিলেন। সেই সময় কিন্তু বাংলাদেশের একজাক প্রগতিশীল মানুষ ছিল, ওইটা কিন্তু ওই জিনিসটা কিন্তু আমার হাবিবুর রহমান চিফ জাস্টিস, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা চিফ জাস্টিস হাবিবুর রহমানের সাথে ওই সময় ওই কথাগুলো আমার হয়েছিল, যে আমি তখন বলেছিলাম যে আপনি আমার বাবাকে চিনতে পারেন, আসুদ্দার আলীর বাল্য বন্ধু, তখন তিনি বলেছিলেন হ্যাঁ নাম শুনেছি। আর আসুদ্দার আলীকে তো আমি চিনি। ওই সময় কিন্তু এদিকে আনিসুজ্জামান আসলেন ভারতবর্ষ থেকে, আসুদ্দার আলী, এই যে অধ্যক্ষ ললিত মোহন দে, এই যে ওয়াজিবুল্লাহ মাস্টার, এই যে বিচারপতি হাবিবুর রহমানের ডক্টর, ওই সময় একটা ঝাঁক ছিল বাংলাদেশে, কেউ কাউকে খুব একটা না চিনলো, কেউ প্রত্যন্ত অঞ্চলে কেউ ফাইট করছে, কেউ শহরে ফাইট করছে, কেউ লড়াই করছে। বাবা এইটে কুইটা আন্দোলন হলো, তারপরে 45-এ মেট্রিক, 47-এ ইন্টারমিডিয়েট। আমার বাবা চিন্তা করলেন যে না, আমি রাজনীতিতে জড়াবো না, আমি গরিবের সন্তান, আমি শিক্ষা ক্ষেত্রে জীবনটাকে বিলাইয়ে দিই। 10, 15, 20, 25টা গ্রামে কোনো স্কুল ছিল না, এগুলো আমার বুকের কথা না। আমার বাবার ছাত্ররা গিয়ে খাদিমপুর স্কুল তো প্রতিষ্ঠা করলো, বাবার স্কুল থেকে পাশ করে তারা ইন্টারমিডিয়েট গ্রাজুয়েশন করার পরে সব পুরো স্টাফ খাদিমপুর স্কুলের। বাবা লিখে গেছেন খাদিমপুর স্কুলে গ্রামবাসীর সাথে একবার একটা সংঘর্ষ লাগলো, তখন আমাকে ডাকা হলো। তো আমি তো ওখানে গেলাম বিচার করতে। আমি গিয়ে কি বললাম, কি দেখলাম যে পুরো এই স্কুলটা এবং পুরো স্কুলের সব শিক্ষক মন্ডলী, পুরো বাগানটাই তো আমার বাগানের ফুল, আমার তৈরি করা ছাত্ররা এসে খাদিমপুর স্কুল করছে। আর যখন কুচবিপুর স্কুলটা করলেন, তখন তো বাবা যে স্কুল থেকে মেট্রিক পাস করেছিলেন, মঙ্গলচন্ডী নিশিকান্ত উচ্চ বিদ্যালয়, ওখানে টিচ করেছিলেন এক শিক্ষক, যে মানে গজাইছে আর কি, যে মানে একটা ওইরকম যে গোবরে পদ্মফুল ফুটছে দেখি সে কি করতে পারে। তো আমার বাবা মনে করেছিলেন যে দেশভক্ত হয়েছিল ধর্মের ভিত্তিতে, দেশভক্ত হয়েছিল শিক্ষার ভিত্তিতে, দেশভক্ত করলো বৈষম্যের ভিত্তিতে। এখানে স্কুল কলেজ প্রতিষ্ঠা করা কম পিছিয়ে পড়া জনগোষ্ঠী, পিছিয়ে পড়া বিশেষ করে মুসলিম অধ্যুষিত জনগোষ্ঠী, তারা পড়াশোনা খুবই ইয়ে ছিল সেখানে, সেই ক্ষেত্রে দেশ ভাগ হইলে। তো আমার বাবা মনে করেছিলেন যে দেশটা ভাগ হইলে বুঝি দেশটা ভাগ হয়ে গেল, এখন আমি আর হাজার হাজার মানুষ ঘরে বসে আছে, আমার দেখা এগুলো বাবাকে নিয়ে যাবে। কিন্তু আমার বাবা বলছেন না, আমি যাব না। বাবা এখনো মা বলেন, তোর বাবার একটাই কথা ছিল, দেশ শিক্ষিত না, জাতি শিক্ষিত, দেশ শিক্ষিত না হইলে একটা জাতি শিক্ষিত না হইলে একটা দেশ উন্নত হবে না। জাতি শিক্ষিত হয়েছে, তো এখন তো যে শিক্ষার্থী বিশ্বে আমরা মুখ দেখাতে পারতেছি না। তো এগুলো সে মানে না, এগুলো মানে না। আরে কিভাবে মানবে? আমার সাথে আমার মাস্টার ডিগ্রি ফ্রেন্ড, কলেজের টিচার, সে আমাকে মালাউনের বাচ্চা বলে। আমার মাস্টার ডিগ্রি, আমার সাবজেক্ট ইংলিশে মাস্টার ডিগ্রি, আমার সাবজেক্ট মাস্টার ডিগ্রি আমার বন্ধু বলে, সে আমাকে বলে আজ থেকে 10 বছর আগে বলছে, 12 বছর আগে বলছে, তুমি দিয়ে দাও না, তোমার মেয়েকে মুসলিম ছেলে ভালো ভালো পাওয়া যায়, মুসলিম ছেলের কাছে বিয়ে দিয়ে দাও। আমি কি তাকে এটা বলবো? আমি তো তাকে বলবো যে তোর মেয়েটাকে তুই হিন্দু ছেলের কাছে বিয়ে দে? আমি তো বলবো না। এমন শিক্ষিত দেশ হয়েছে, আমাকে বলে যে আমার কলেজে পড়ায়, সে কি ছাত্র তৈরি করবে, সে কি স্টুডেন্ট তৈরি করবে? সে আমাকে, তার পারভার্সনকে, তার পরকীয়াকে আমি সাপোর্ট দিয়েছিলাম না, দেই নেই। সেই জন্য আমাকে বলে যে মালাউনের বাচ্চা।
আমাকে বলে মালাউনের বাচ্চা, গালিগালাজ তো করছে, আর যাকে বলছে সেই বন্ধু আমার খুব ক্লোজ, আমার জান দিয়ে ভালোবাসে। সে আমার জন্য আজকে 5-6 বছর, 5-6 বছর কি 10-15 বছর যাবৎ স্পন্সর নিয়ে বসে আছে আমি আর একটা কান্ট্রিতে যাওয়ার জন্য। আমি যেতে পারছি না, শেষে এমনও বলছে যে আমি মরলে তুই আসবি। যখনই আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি যাব, তখনই আসলো 20-এ কোভিড, মার্চে যাব, কোভিড ফেব্রুয়ারি থেকে চলে আসলো। তো আমার এমএ পাস বন্ধু যদি বলে আমাকে মালাউনের বাচ্চা, আমার এমএ পাস সকল তথাকথিত পয়সাওয়ালা হাইব্রিড যদি বলে যে আজ থেকে 10 বছর আগে যদি বলে তোমার মেয়েদেরকে এই মুসলিম ছেলের কাছে বিয়ে দাও না, মুসলিমরা ভালো ভালো, একবার না 10বার বলছে। তো আমি শুনি, আমি কোনো উত্তর দিই না, কি দরকার উত্তর দেওয়ার, উত্তর তো আমার তো বলার প্ল্যাটফর্ম আছে, আমার বলার জায়গা আছে, আমি তো তার নাম বলছি না। তো আমি মুসলিম ছেলের কাছে বিয়ে দিবা। একদিন বলছিলাম যে তুমি যে বারবার এই কথাটা বলো, তুমি দিবা হিন্দু ছেলের কাছে বিয়ে, তুমি মেনে নিলেও তোমার সমাজ মেনে নেবে, এরকম কথা বলিও না। তো এই হইলো শিক্ষা, আমার বাবা জীবন দিয়ে গিয়েছিলেন, এই হইলো শিক্ষার, এই শিক্ষা। এরা কিন্তু সবাই উচ্চশিক্ষিত, মাস্টার ডিগ্রি, এই সরকারের খেয়ে, যারা এগুলা বলতেছে সরকারের খেয়ে, দেশের খেয়ে এরা কিন্তু নিজের জীবনকে তৈরি করেছে। আমাকে বলে তুমি নেপাল শ্রীলঙ্কা যাবা, তুমি এই সমস্ত দেশ বেছে বেছে নিছো, তুমি মানুষ যে সিঙ্গাপুর ব্যাংকক, তুমি শ্রীলঙ্কা গিয়ে কি দেখবা, আমাকে বলে কি দেখবা। আমি বলি কি দেখবো সেটা তো আমি জানি। তা আমাকে বলে তুমি একটা কাজ করো, ফাস্ট ফুডের দোকান দাও, তুমি একটা কাজ করো, তুমি বুটিকের দোকান দাও। আর তখন আমি চোখের নিচে কালি, আমি বই পড়ি, আমি পরীক্ষার পর পরীক্ষা দিচ্ছি, আমি আমার 3টা বাচ্চা উন্মুক্ত, মানে মৃত্যু থেকে বাঁচা আমার সিজার। আর আমাকে তখন এইটা বলতেছে, আমাকে বলে আরেকজন ওই আমার ডিপার্টমেন্টের আরেকজন, আল্লাহ তুমি এখনো সিঙ্গাপুর ব্যাংকক যাও নাই? তাই বললাম আমি ভারতবর্ষে ঘুরছি তো, আমি নেপাল গেছি তো, সিঙ্গাপুর গেছি তো, আমি কি আমার বাচ্চাদের পড়াশোনা বন্ধ করে ঘুরবো? আমার বাচ্চাদের অনেক খরচ এদের। তো আমি তো উত্তর দিই না। সেই বন্ধুটাই কাঙ্গালের মতো 5টা বই আমার কাছ থেকে খুঁজে খুঁজে নিয়ে যায়। ওরা কি করে, ওদের হাইব্রিডদের একটা সমস্যা আছে সমাজটা, আমি এই জন্য সমাজ নিয়ে কথা বলতে খুব স্বাচ্ছন্দ্য ফিল করি। আমি দেখেছি অনেক হাইব্রিডরা করে 4-5টা আলমারি, শোরুম ওয়াল ফিটিং আলমারি লাগাবে, মানুষ থেকে খুঁজিয়ে খুঁজে, ওরা বই কিনতে যাবে না, খুঁজে টুজে বই নিয়ে নিয়ে এমনভাবে একটা লাইব্রেরি ড্রয়িং রুমে রাখবে যেন তারা দেখায় যে তারা 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 অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত স্টুডিয়াস। ওই বান্ধবী আমাকে ডেকে নিয়ে গিয়েছিল, ওখানে একজন বাংলাদেশের সেলিব্রিটি একটা ভদ্রমহিলা গান করে নজরুল গীতি, আমি তো পেশন আমার নজরুল গীতি আসছিল। তা আমি ওনার সাথে কথা বলেছি, আমি ওনাকে সঙ্গ দিয়েছি, ওনার পাশে বললাম যে তোমার মোবাইলে একটা ছবি, তুই তোর মোবাইলে একটা ছবি তুলতো ওনার সাথে আমার, আমি পরে ছবিটা তোর কাছ থেকে কালেকশন করবো। তখন আমার কি একটা সমস্যা, হয়তো মোবাইল সামথিং, তুই তুল, আমি আর বলি নাই, আমি ওই পর্দাটা আর ভাঙি নাই, যে আমি আমার একটা শাইনেস সব জায়গায় আছে, একটা শাই ফিল করি আমি। এরপরে 50 বার বলছি, সে ছবি 4-5টা তুলছে ভদ্রমহিলার সাথে, আমার পছন্দের একজন নজরুল গীতির, এবং সে ডেকে ডেকে মানুষকে তার বাসায় নিয়ে আসে তার এগুলো দেখানোর জন্য। আজ পর্যন্ত ওই ছবিটা তার কাছ থেকে আমি কালেকশন করতে পারিনি, সে দেবে না আমাকে ওই মহিলার ছবি। যদি ওই ভদ্রমহিলার ছবি, একটা উনি ভালো গান গায়, উনি অসম্ভব ভালো নজরুল গীতির, বাংলাদেশের প্রথিতযশা, সারা বিশ্বে তাকে চিনে, সে দিবে না ওই উনার সাথে আমার ছবি। যদি আমার সাথে ছবি দিয়ে যদি আমি একটু সম্মানিত হয়ে যাই, আমার যদি একটু বেড়ে যায়, তো এই হলো বাংলাদেশের শিক্ষার অবস্থা। ও আরেকটা কথা, যে কথাটা বলার জন্য আমি এতগুলা কথা বললাম, যে ইন্সপেকশনে আসতো কলেজে, বাবা তো স্কুল তো কমরেড আসাদুর আলী তো বাবার উপর ছেড়ে দিলেন, স্কুল কি চলছে না চলছে কিভাবে, সরি কলেজ, স্কুলের 72 সালে কলেজ করলেন, তাজপুর কলেজ, এরপরে বিশ্বনাথ কলেজ। তো তাজপুর কলেজ এই যে চলছে চলছে, এরপরে ওনার তারপরে সুধীর চন্দ্র পাল ছিলেন প্রিন্সিপাল, উনি বয়স হইল, উনি চলে গেলেন, তারপরে বাবা হলেন প্রিন্সিপাল, এর আগে ছিলেন তিনি, এরপরে ভাইস প্রিন্সিপাল। ওখানে কলেজের সাথে তাজপুরে বাবা লিখে গেছেন সব বইয়ে, একটা গন্ডগোল তাজপুরের জনতার সাথে, ওখানেও গিয়ে বাবা যখন গিয়ে দাঁড়িয়েছেন একদম পিনপতন নীরবতা, এমন একটা পার্সোনালিটি ছিলেন, এত সততা নিয়ে একটা ব্যক্তিত্ব, তো সব কুন্দল মিটে গেছিল। তো যাই হোক, তখন ইন্সপেকশনে তো দিন নাই রাত নাই, এখন আমি বলতে পারি না, বাবার বাল্যবন্ধু বাবার স্কুলেই ছিলেন মধুরী সালিশ, ওনাকে মধ্যক ললিত মন্দির স্মারক সম্মাননা দিয়েছে, ওনাকে নিয়ে সমস্ত ডকুমেন্ট বিভিন্ন কিছু উনি সব রেডি করতেন। এক একটা ইন্সপেকশন, কয়েকজন টিচার আমাকে সেই দিন মন্দিরে, কালী মন্দিরে একজন বাবার ছাত্র পেয়ে বলছে, আমরা দেখেছি স্যারকে কিভাবে টর্চার করতো ওরা, কলেজের ইয়েরা, আরো 2-4 জন, সবাই না 4-5 জন, 4 জন। তো যাই হোক, আমি এগুলা নাম বলছি না। তো
ইন্সপেকশন আসলো একবার, ইন্সপেকশনে আসতেন দেখেন এটা কিন্তু 72 পরে, 72 পরে মানে কি 80-90 দিকে, 80 সময় তখন বাবার শারীরিক অবস্থা খুব খারাপ, বাবা এই সমস্ত নিতে পারছেন না, কিন্তু বুকের পাঁজর দিয়ে তিনি আবার এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন। একটা মিটিং ডাকা হয়েছে তো ফান্ড কালেকশনের জন্য, উনি কোমর পানি বৃষ্টি গলা পানি ভেঙে উনি গেছেন, গিয়ে দেখেন কেউ আসে নাই, আবার তিনি বাড়ি আসছেন। আর আমার মা আমরা এগুলো দিয়ে খুব কষ্ট পেতাম, মানে কিভাবে যে এই দেশের কিভাবে যে সনাতনী এই দেশের হিন্দুরা বুকের পাঁজর দিয়ে সমাজিত শীর্ষে যে কিভাবে যে বাংলাদেশটাকে সমৃদ্ধ করেছিল, মানে ভাবতে পারি না আমি, এগুলা ভাবলে আমার গা শিহরে ওঠে। বাবা বলেছিলেন যে আমার জীবন দিয়ে দিব শিক্ষার জন্য, আমি তো আর বাড়ি দিতে পারবো না, টাকা দিতে পারবো না, ল্যান্ড দিতে পারবো না, আমার লাইফটা আমি দিয়ে দিব। তো তখন ইন্সপেকশনে আসতো, তো ম্যাজিস্ট্রেট আসছেন। যে লোকটা বাবার পিছনে বেশি লেগেছিল অধ্যাপক, সে আর তার ওয়াইফ, সে অধ্যাপকটা কিন্তু বাবা 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 চাকরি ছাড়া 2-3 বছর পরেই মারা গেল, 2 বছর 2.5 বছর সে মোস্টতে বসতে পারছিল, সে প্রিন্সিপাল হয়েছিল। তো উপরওয়ালার বিচার একটা আছে না। তো ইন্সপেকশনে আসার পরে দেখেন সেটা 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 আমি বই দেখে বলতে পারবো, সেটা ওই 72 থেকে 80 বা 81-এর মধ্যেই। আর তখন কিন্তু আমি ইউনিভার্সিটিতে ভর্তি হবো, মানে একটা অন্যরকম বাবার, আমরা বাবাকে বুঝাতে পারছি না তুমি জবটা ছেড়ে দাও, জবটা ছেড়ে দাও, বাবা তুমি কেন, বাবা আমার বাবা তার দাদুর সম্পত্তি বেছে নিয়ে ছাত্রদের বেতন দিচ্ছেন। তো বাবার তো নেশা এটা। তো ইন্সপেকশনে আসছে ম্যাজিস্ট্রেট সেই সময়টাতে, স্বাধীনতার 5-6 বছর পরেও, এখনো লেখা আছে বইয়ে। তো বাবার সার্টিফিকেট দেখছে, মেট্রিকের সার্টিফিকেট দেখছে, ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট দেখছে, দেখে বলতেছে, টিজ করতেছে, বাবাকে, মানে বাবা দেখেন, বাবা 42-এর আনসার করে মেট্রিকে, 45-এর মেট্রিকে অঙ্কে অঙ্কে 42-এর আনসার করে আমার বাবা কলকাতা বিশ্ববিদ্যালয়ের বোর্ড থেকে 2nd ডিভিশন, মানে সবাই হল থেকে বের হয়ে গেছে, আমার বাবা কয়েকজন বসে পরীক্ষা দিয়েছিলেন, লিখে গেছেন এগুলা, যে এত কঠিন অঙ্কের প্রশ্নের উত্তর আসছিল, আর বাবা তো কিন্নশরী নিয়ে গেছেন। তো 47-এ ইন্টারমিডিয়েট, তখন দেশভাগ হয়ে গেল, তাও তাও হায়ার 2nd ডিভিশন। বাবা কি না করতে পারতেন, বাবা দেখতে সুন্দর ছিলেন, ইংলিশে অগাধ পাণ্ডিত্য, কি না করতে পারতেন, ক্লাসে ট্যালেন্টফুল, বৃত্তিতে পড়াশোনা করেছেন, কি না করতে পারতেন জীবনে, কিন্তু উনি জীবনটা দেশের জন্য দিয়েছেন। আর সেই সময়ের প্রশাসনের ম্যাজিস্ট্রেট এসে তার ওই পাকিস্তানি যে হায়নাদের যে দূষর ছিল, রাজাকারদের প্রেতাত্মা, প্রত্যেক রন্ডে 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 71-এর পর থেকে রাজাকারের প্রেতাত্মারা ছিল। বাবার সার্টিফিকেট থেকে টিজ করতেছে, ও মা আপনি তো দেখি ফরেন ডিগ্রি হোল্ডার, মানে আমার বাবাকে টিজ করতেছে যে ফরেন ডিগ্রি হোল্ডার, আপনি তো দেখি ফরেন ডিগ্রি, ওটা আপনাকে 10 বার বলছে, বারবার নিয়ে বাবাকে টিজ করে আর আঘাত করে, এটা ফরেন ডিগ্রি হোল্ডার, মানে দেশ তো ভাগ হয়ে গেছে 71-এ, এটা তো 71-এর পরের ঘটনা, বাবাকে টিজ করছে ফরেন ডিগ্রি হোল্ডার। তো আরো অনেক কিছু, বইটা আমি আনি, প্রত্যেকটা জিনিস আপনারা দেখবেন, আনিসুজ্জামান লিখেছেন যে বারবার এসে, আনিসুজ্জামান এই বইয়ের ভূমিকা লিখে দিয়েছেন, দুঃখে যাদের জীবন গড়া, লিখেছেন যে বারবার শিক্ষাবিদ অধ্যক্ষ ললিত মোহনদে তিনি তার সততা দিয়ে চিত্রে গেছেন, তার সততার কাছে সবাই সারেন্ডার করছে। তার যে মানুষ বাবা যে যখন স্কুল প্রতিষ্ঠা করলেন, যে অবিনশ্বর কীর্তি কৃষ্ণকুমার পাল চৌধুরী মৃত্যুর পরে আমাদের বাসায় শোকসভায় গিয়েছিলেন, সে মদনমোহন কলেজের প্রিন্সিপাল, বাবা ডাকতেন দাদা বাবু, তারা ভাইয়ের মতো, বলছিলেন যে কুচগুবুর মানল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয় তো ললিতের অবিনশ্বর সৃষ্টি। সে তারপর তাজপুর কলেজ, তারপর বিশ্বনাথ কলেজে তো বাবা, এরপরে তো তারা কাজ হাসিল করে বাবাকে তারা বলল যে, মানে বুঝাই দিল যে আপনার দরকার শেষ, বাবা রেজিগনেশন দিয়ে দিলেন। এই যে একটা মানুষকে, এবং এই যে একটা মানুষ 69-এ যে কায়েদে আজমের মৃত্যুবার্ষিকী পালন করে নাই, আজকে স্বাধীন বাংলাদেশে কায়েদে আজমের মৃত্যুবার্ষিকী পালন হয়, 71-এর পরে যে বাবাকে হ্যারাস করতো, এসে প্রত্যেকটা ইন্সপেকশনে এসে হ্যারাস করতো, আপনি তো দেখি ফরেন ডিগ্রি হোল্ডার, ফরেন ডিগ্রি মানেটা কি, কলকাতা বোর্ড থেকে ম্যাট্রিক ইন্টারমিডিয়েট, আমরা তো, আমার বাবা তো আমার বাবা ঠাকুরমা দাদু আমরা সবাই তো ভারতবর্ষের, আমরা তো এখনো ভারতীয় উপমহাদেশের। তো এই যে বাংলাদেশটা এই পর্যায়ে গেছে কেন, এই যে প্রজন্মকে, এই যে বকাটেদেরকে, এগুলা কে বলবে রে ভাই, এগুলা কে বলবে? আমার কি কথা কর্ণকুহরে কার কোনো সরকারের কানে ঢুকেছে? আজকে যদি ঢুকতো, আজকে দেশে মানুষ তৈরি হইতো। দেশ দেখবেন আমাদের পার্শ্ববর্তী দেশ, তারা জাতীয় ইস্যুতে সবাই কিন্তু ইউনাইটেড, তারা কিন্তু জাতীয় ইস্যুতে, তারা বিভিন্ন মতে বিভিন্ন অনেক ক্রনিক, তারা অনেক কিছু, তারা ওদের বৈষম্য সবার মধ্যে খুব আছে, ছড়াইয়া পড়েছে, কিন্তু তাদের যখন দেশীয় কোনো ইস্যু তৈরি হয় তারা সবাই এক হয়ে যায়। আর বাংলাদেশে
কয়টা দল, কয়টা গ্রুপ। তো এই সমস্ত কথা কি বলবো, এই যে দেখেন এই যে উজ্জীবনী, এগুলা কিন্তু এখনকার না, এই যে গানগুলা এগুলা কিন্তু সেই 1915, 1920, 1930, 1935 সেই সময়ের দিকে, 40, যখন লড়াই করছেন, যখন নেতাজি সুভাষচন্দ্র বসু তার জীবন বাজি রেখে যিনি লড়াই করছেন, সূর্য সেন যখন লড়াই করছেন, হাজার হাজার মানুষ যখন বন্দি সেলুলার জেলে, হাজার হাজার মানুষকে মারতেছে, কত নারীকে কত ভাবে, 5-6টা নারীকে সেদিন আমি দেখলাম একটা বন্দি শিবিরে, সেই সময় কিভাবে নির্যাতন করেছে, কত মানুষ, কত উচ্চশিক্ষিত মেয়েরা দেশের জন্য, এবং মুক্তিযুদ্ধে 71-এ মুক্তিযুদ্ধে আমাকে শিলচর গেছি, ওরা বলছে আমাকে, আমাদের নাম তো কিচ্ছু কেউ জানবে না, তুমি জেনে রাখো আমরা কতভাবে সাহায্য করেছি, কারণ আমরা বাড়িঘর ফেলে আসছি মাত্র কিছুদিন আগে, এই 20-25 বছর আগের ঘটনা, আমার বাপ দাদারা বাড়ি বাসা ছেড়ে গেছে এই দেশ থেকে। তো এই জিনিসগুলো তো এই দেশে লুকানো হয়, এই দেশে তো সন্তানদেরকে এগুলো জানানো হয় না। ওদের মধ্যে মূল্যবোধটা তৈরি হবে কোত্থেকে, ওরা তো অকৃতজ্ঞ থেকে যাবে, ওদের কৃতজ্ঞতা বোধটাই তো আমরা তৈরি করে দিই নেই। আমরা কিভাবে তৈরি করবো সন্তানদেরকে, কিভাবে তৈরি করবো, আমরা মার বাবারাই তো তৈরি হয়ে নেই কৃতজ্ঞতা বোধ, আমরা তো কৃতজ্ঞতা বোধটাই আমাদের তৈরি হয়ে নেই। কে নিগৃহীত হয়েছে, সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছে এই হিন্দু সনাতনী জনগোষ্ঠী, আমাদের তো কৃতজ্ঞতা বোধটাই তৈরি হয়ে নেই। আমরা তো সন্তানদেরকে কি শিক্ষা দিব, আমরা সন্তানদেরকে শুধু হাইব্রিড, আমার টাকা আছে পয়সা আছে 4টা 5টা বাড়ি রেখে দিলাম, তুই বখাটে তুই 5বার মেট্রিক পাস কর, তুই মেট্রিক পাস না করতে পারলে তুই দেশের বাইরে চলে যা, কোটি কোটি টাকা তোর পিছনে আমি ডাললাম, আমার তো, তোর তো ভবিষ্যৎ চিন্তা নেই, 5টা 10টা বাড়ি আমি ফ্ল্যাট রেখে গেছি, তো আমার আমার ওই জায়গাটাতেই তো মানুষের মনন চলে আসছে। তো এই জন্যই তো বাংলাদেশের মানুষ শান্তি পাবে না, বাংলাদেশের মানুষের শান্তি হবে না, দুকে দুকে মানুষ মরবে। যারা ললিতমোহন দেবকে চিনাতে সমাজে সাহায্য করে না, যারা তার ত্যাগ, তার ঋণ শোধ করে না, যারা যারা এই যে কমরেড আসাদুর আলী ত্যাগী একজন মানুষ, আমি আমার দেখায় কিছু কমরেড, সেই সময়ের কিছু শিক্ষাবিদ, সেই সময়ের বা এখন পর্যন্ত আমি যে শিক্ষাবিদদেরকে দেখছি, তাদের ঋষির মতো জীবন, তাদেরকে যারা মূল্যায়ন করে না। আমাকে কবির স্যার বলেছিলেন, আমি যখন বাসা ইনস্টিটিউশনে গেছিলাম, মসুর মুসার কাছে, বাবার সব জায়গায় বাবার বই আছে, জীবনী দিলাম, গো পাবলিক শাহবাগে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছে, সব জায়গায় আমি আমার বাবার জীবনী দিয়ে দিছি, অ্যাটলিস্ট 30 জায়গায় দিয়ে দিছি। তো আমাকে কবির বলছিলেন, কল্যাণী তোমার চিন্তা শক্তি, তোমার মতো যদি বাবা মার জন্য সন্তানরা আমাদের এগিয়ে আসতো, আমাদের জীবনটা একটু এইভাবে হয়তো কেউ কোনোদিন একটা কেউ স্মরণ করতো। তো এটা তো এই মূল্যবোধটা তো তৈরি হয় নাই। আমি যা করছি, আমার ঘরে তো আমার আরো 4টা ভাই বোন আছে, তারা কি বলে, তারা কি করে না। আমি আমি ফেসবুক চালাইতাম না তখন, আমি আমি কত বলেছি আমার ভাইকে, কত বলেছি আমার ভাইয়ের বুকে, তোমরা আমার বাবার ছবিটা, তোমরা তো ফেসবুক চালাও অনেক আগ থেকে, তোমরা আমার বাবার ছবিটা দিও। তারা দিয়ে এখন করছে অনেক, কিন্তু সেই সময় আমি তাদের কর্ণকুহরে প্রবেশ করাতে পারিনি। আমি 2015 সালে খোলার পরে, আগে অফলাইনে সব কাজ করেছি, বাবার জীবনে বিলিয়ে দিয়েছি, কিন্তু এই ফেসবুক খোলার পরে অনলাইনে আমি একটু বলি। সবাই ভালো থাকুন। আমি একটা গান করলাম, আমি আরেকটা গান করি, রবীন্দ্রনাথের একটা গান করি, যখন দেখি পঞ্চকবির গানটা আজকে সারতে পারি কিনা, দেখি রবীন্দ্রনাথের একটা গান করি, তারপর রজনীকান্তের গানটা রয়ে গেছে, আর নজরুলের একটা গান। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে
আকাশে পা ফেলেছি বনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে ছড়িয়ে আছে আনন্দেরই দান বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান কান পেতেছি চোখ মেলেছি ধরার বুকে প্রাণ ঢেলেছি জানার মাঝে অজানা রে করেছি সন্তান বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। তিনটা গান হলো আর দুই কবি রয়ে গেছেন দেখি চেষ্টা করে শেষ করে ফেলবো এক্ষুনি শেষ করে ফেলবো দেখি একটু কেউ আছে কিনা হ্যাঁ সুমনা দেখছে শৈবাল পাল দেখছে হুসনা শিউলি দেখছে তুই জেগে আসিস শিউলি মারিন চৌধুরীও আছে আমার ছোট বোন মারিন সায়া সুজিত দাস দেখছি সুজিত দাস তারপর হুসনা শিউলি শিউলি তুই এখনো জেগে আসিস মারিন আমার ছোট বোন সুমনা দেখছে সুমনা সবসময় দেখে সুমনা আমার সাথে সবসময় থাকে শৈবাল পাল দেখছে সুমনা ভালো থাকিস অনেক ভালো থাকিস মাহারিন অনেক ভালো থেকো তোমাদেরকে এতটাই মিস করি যে বলার মতো না শিউলি দেখিস কিছু লিখ হ্যাঁ রবীন্দ্রনাথ করে ফেললাম জানি না কেমন হয়েছে রবীন্দ্রনাথ করলাম তারপরে ডিএল রায় দ্বিজেন্দ্রলাল রায় করলাম তার সৃষ্টি করলাম গাইলাম গলার তো অবস্থা নাই গলা এইভাবেই চলতে থাকবে কিছু করার নেই গান থেকে আমি সরতে পারবো না এবার থেকে নজরুল মনে হয় রয়ে গিয়েছেন রজনীকান্ত শেষ করে ফেলছি রবীন্দ্রনাথ শেষ করে ফেলছি তাইলে পঞ্চকবি পুরাই ফেলি হ্যাঁ আজকে পঞ্চকবি পুরাই ফেলি দেখি আমি পঞ্চকবি পুরাতে পারি কিনা হ্যাঁ এবার যে রজনীকান্তে সরি অতুল প্রসাদে যাই অতুল প্রসাদ সেই সময়টা যে পাঁচ কবির গানের যে জাগরণী সময় সেই সময়টা 1920 তো বলেছি এই সময়টা একটা অতুল প্রসাদ করি চেষ্টা করি একটা মালা অনেক বছর আগে নেপাল থেকে এনেছিলাম অনেকগুলো মালা আনছিলাম নেপালের মালার জায়গা কাঠমান্ডু তো এই মালাটা একদম সিলভার ছিল এখানে একটা বড় পেন্ডেন্ট ছিল ওটা চট্টগ্রামের ভাষা খুঁজলে পাবো আমার মেয়ে ব্যবহার করে আর ঢাকা চট্টগ্রাম করতে করতে সব কোথায় চলে গেছে এটা আছে স্মৃতিটা এখনো বহন করে নেপাল থেকে আনা এই মালাটা অনেকগুলো মালা এনে নিয়েছিলাম আর বাচ্চারা তো তিনটা মেয়ে বড় হয়েছে ওদের তো ওই সময়টাতে এইগুলো ক্রেজি ওদের বয়সটাই তো এরকম চলে গেছে কিচ্ছু নাই চুরি করে নিয়ে গেছে আমার ভাই অনেকগুলো স্টোন দিয়েছিল আমেরিকা থেকে কিচ্ছু নাই সব চলে গেছে আর আমি সব চলে যাক সবকিছুর বিনিময়ে হয়তো আমি আজকে আপনাদের সামনে আসতে পারছি এত ত্যাগ এত স্যাক্রিফাইস এত যাওয়ার বিনিময়ে এটা অতুল প্রসাদ
সেই সময় তাদের জাগরণে যে স্রষ্টা স্রষ্টা বিনম্র শ্রদ্ধার বিশ্বের বাংলা ভাষা যতদিন থাকবে এদের নাম যুগ যুগ কালে কালে থাকবে। আর আমি কেন গান করি, আমি যে গাইতে পারি তা কিন্তু না, আমি গান করি আমার মন, আমার মুখ, আমার শরীর, আমার পঞ্চ ইন্দ্রিয়, আমার রিপুনাশের জন্য, আমি নিজকে শুদ্ধ করার জন্য। আমি মনে করি এই গানগুলা গাওয়া আর গীতা পাঠ, ভগবত পাঠ, এই মন্দিরে যাওয়া, পূজা দেওয়া, মানব শক্তিপীঠে যাওয়া, সব একই, মিলেমিশে একাকার, সেই জন্যই আমি করি। আমি চাই আমার জীবদ্দশা এই যে কালজয়ী অমর গানগুলো আমার মুখ দিয়ে, আমার ঠোঁট দিয়ে বাইর হোক, আমি এই জায়গাগুলোকে শুদ্ধ করে মরতে চাই, এই জন্যই গাই। একা মোরে গানের তরি ভাসিয়েছিলাম নয়ন জলে, সহসা কে এলে গো, এ তরি বাইবে বলে ভাসিয়েছিলাম নয়ন জলে। একা মোর গানের তরি ভাসিয়েছিলাম নয়ন জলে, সহসা কে এলে গো, এ তরি বাইবে বলে ভাসিয়েছিলাম নয়ন জলে। যা ছিল কল্প মায়া, সে কি আজ ধরল কায়া, যা ছিল কল্প মায়া, সে কি আজ ধরল কায়া, কে আমার বিফল মালা পরিয়ে দিল তোমার গলে, কে আমার বিফল মালা পরিয়ে দিল তোমার গলে, ভাসিয়েছিলাম নয়ন জলে। কেন মোর গানের ভেলায় এলে না প্রভাত বেলায়, হলে না সুখের সাথী জীবনের প্রথম দোলায়, কেন মোর গানের ভেলায় এলে না প্রভাত বেলায়, হলে না সুখের সাথী জীবনের প্রথম দোলায়। বুঝি মোর করুণ গানে ব্যথা তার বাঁধল প্রাণে, বুঝি মোর করুণ গানে ব্যথা তার বাঁধল প্রাণে, এলে কি দুকুল হতে কুল মিলাতে, এই অকুলেই ভাসিয়েছিলাম নয়ন জলে। একা মোরে গানের তরি ভাসিয়েছিলাম নয়ন জলে, সহসা কে এলে গো, এ তরি বাইবে বলে ভাসিয়েছিলাম নয়ন জলে। কেন মোর গানের, কেন মোর গানের ভেলায় এলে না প্রভাত বেলায়, হলে না সুখের সাথী
হয়েছে নজরুল, ওইটাও করে ফেলবো, পারবো মনে হয়। আমি তো প্ল্যান ট্যান করে বসি না। আজকে মনে হয়েছে যে একটু রান্না বান্না করবো আগে, মনে হয়েছে গলাটা একটু ভালো, দেখি যে না যেই লাউ সেই কদু, গলাটা ভালো হচ্ছে না। মানে কি বলবো, গলাটা ফেটে যায়, উপরে উঠে না। আর ঠান্ডা দেশ তো, ঘরটা তো, আমি কিন্তু এসি বন্ধ করে বসেছিলাম, বাট দেখি যে ঘামছি, আবার এসি দিচ্ছি, গরম জল নিয়ে বসছি, তারপরে দিয়ে গলা উপর দিয়ে স্মুথলি যাচ্ছে না। কিন্তু আমি জানি আমার সত্যি তো আপনারা আপনারা আমাকে কিছু বলবেন না। যে বলে বলে অনেকে বলে মেসেঞ্জারে বলে, আমি বলি আমার আইডি ভালো না লাগে, তুমি ডিউ টু রেসপেক্ট আই এম টেলিং ইউ লিভ মাই আইডি, তুমি চলে যাও, আমার আইডি থেকে দরকার নাই। কারণ আমি তো ভালো করি না, আমি তো কন্ট্রোভার্সি, আই এম নট ওভার কন্ট্রোভার্সি, বাট আই হ্যাভ নো টাইম টু, মানে এগুলাকে নেওয়া, টেক মাই সেলফ এন্ড এগুলাকে সলিউশন করা, আই হ্যাভ নো টাইম, আমার কোনো টাইম নেই এগুলার। একটা নজরুলে যাই, তাইলে পঞ্চকবি হয়ে যাবে। দেখেন আমি কিন্তু আজকে, দেখছেন আমি আজকে 2টা গান করতে বসছি, ভাবলাম যে হঠাৎ করে কথা বলার মাঝখানে মনে হইলো যে 2টা গান করছি, একটা দেখি তো পঞ্চকবি মিলাতে পারে কিনা। অতুল প্রসাদ, নজরুল ইসলামের একটা গান করি, একদম ছোট্টবেলা থেকে গানটা আমি করি, তবে আজকে পারবো না। তবে পঞ্চকবি কে একসাথে করার জন্যই আমি নজরুল ধরেছি আজকে, একদম ছোটবেলা থেকে গানটা করি। মহাবিশ্বের সাথে যে কিভাবে তন্ময়তা দেখেন রবীন্দ্রনাথ নজরুল, প্রত্যেকটা জায়গায় আপনি মহাবিশ্বের সাথে সংযোগ। আমরা যদি এগুলোর মধ্যে থেকে, আমি তো সব করছি, সংসার করছি, বাচ্চার ক্যারিয়ার করে দিচ্ছি, চাকরি করছি, সবই তো করছি, কিন্তু তার ফাঁকে যে সময়টা আমি আমার জন্য, আমার যে আধ্যাত্মিকতার সাধনা, মহাবিশ্বের সাথে যে সংযোগ, নজরুল ইসলাম কিভাবে মহাবিশ্বের সাথে, সাম্প্রদায়িকতার কবি, চেতনার কবি, বিদ্রোহী কবি, সাম্যের কবি, প্রেমের কবি, শব্দের কবি, তিনি বিদ্রোহের কবি, কারাবাস করেছেন, তার বই, কত বই তার বাজেয়াপ্ত হয়েছে, বছরকে বছর তার বই বাজেয়াপ্ত ছিল। তো তিনি মহাবিশ্বের সাথে কিভাবে যে সংযুক্ত, তার খেলা মহাবিশ্বের সাথে। তো সায়েন্স কি বলে, সায়েন্স যাচ্ছে মহাকাশে, আর তারা কলম দিয়ে মহাকাশ ঘুরে বেরিয়েছেন, রবীন্দ্রনাথ নজরুল, অতুল প্রসাদ ডিএল রায়, তারা কলম দিয়ে, কলমের কালি দিয়ে এই পার্থিব ভোগবাদের জীবন থেকে, এই জল শরীর থেকে তারা ইন্দ্র থেকে অতীন্দ্রিয়তে তারা চলে গেছেন। দেখেন কিভাবে তারা গেছেন। আমার লেখাও কিন্তু, আমি ইন্দ্রিয় থেকে অতীন্দ্রিয়তে আমি কাজ করি, আমার প্রত্যেকটা সৃষ্টি কিন্তু অতীন্দ্রিয়তে কথা বলে, অনেক সৃষ্টি আছে আমার। এটা চাইতে পারা, এটা কিন্তু একটু সাধনা করতে হয়। এটা ওই যে যেটাকে আমরা বলি মেডিটেশন, স্বপ্ন, কল্পনা, স্বপ্ন সৃষ্টি করবেন। আমি কিভাবে গান গেলাম সেটা জানি না, কিন্তু একদিন ফেসবুক ছিলই না, মোবাইল সেদিন ছিল না। আমার মনে হইতিস আমি যদি পাবলিক প্লেসে এরকম একটা গান গাই, একটা ভিডিও করতে পারতাম, করে রাখতে পারতাম, আমার এরকম মনে হইতো, সিডি করে রাখতে পারতাম, ক্যাসেট করে রাখতে পারতাম। স্বপ্ন না থাকলে স্বপ্ন বাস্তবায়ন হবে না। স্বপ্ন যে খুব বড় স্বপ্ন তা না, এগুলো ভালো থাকার স্বপ্ন। ছোট্টবেলার গান দিয়ে শেষ করে দেব। গলার কাশিটা ওয়ার্ড লাগে, চলে আসে, কিছু করার নাই। মহাশক্তি, কেউ বলে আল্লাহ, কেউ বলে কৃষ্ণ, কেউ বলে রাম, কেউ বলে ভগবান, কেউ বলে বুদ্ধ, কেউ বলে যিশু। আরে ভাই, জায়নামাজে বসে তো আপনি আল্লাহর পায়ে সেজদা দিবেন না? আমি মন্দিরে গিয়ে তো কৃষ্ণের পায়ে সেজদা দিব, আমি এখানে গানের মাধ্যমে সেজদা দিচ্ছি তাদেরকে। ঐশিস চিন্তা করে, ঐশিস সাধনা করে খেলিছ বিরাট শিশু আলো মনে খেলিছ বিরাট শিশু আলো মনে খেলি
ভাই ভিতর থেকে বের করে আনতে অনেক কষ্ট, মাথা একটু নড়ে। তারকারো বিশ্বসী খেলনা তবু হে উদাসী, তারকারো বিশ্বসী খেলনা তবু হে উদাসী, পড়িয়া আছে তব পায়েরই কাছে রাশি রাশি হে উদাসী, তারকারো বিশ্বসী খেলনা তবু হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়েরই কাছে রাশি রাশি হে উদাসী, নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি, হাসিছ খেলিছ তুমি আপন শোনে, হাসিছ খেলিছ তুমি, হাসিছ খেলিছ তুমি আপন শোনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, হাসিছ খেলিছ তুমি আপন মনে, নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিস্ময়ে বিরাট শিশু আনমনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে খেলিছ, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিস্ময়ে বিরাট শিশু আনমনে খেলিছ, তারকারো বিশ্বসী খেলনা তবু হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়েরই কাছে রাশি রাশি হে উদাসী, নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, ভাঙিছ হাসিছ খেলিছ প্রভু, হাসিছ খেলিছ প্রভু আপন শোনে, নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিস্ময়ে বিরাট শিশু আনমনে খেলিছ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মিলাই ফেললাম পঞ্চকবি। আজকে পঞ্চকবি কি এই যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি,
তারপরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যে বাংলা ভাষাকে বিশ্বে প্রথম বাঙালি যিনি বাংলা ভাষাকে বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন। তারপরে অতুল প্রসাদ, শ্রেষ্ঠ কবি এবং গীতিকবি অতুল প্রসাদ গীতিকার, তাদের জীবন নিয়ে আমি আসবো একদিন। আমি অনেকের জীবনই বলেছি, আজকে এমনি বসে গিয়েছিলাম 2টা গান করব অতুল প্রসাদ। তারপরে আমি আরেকটা গান করলাম, রবীন্দ্রনাথ তো করলামই, রজনীকান্ত তো করলাম, রজনীকান্তের গান করলাম। আর রজনীকান্তের গান করলাম যে ওইটা করলাম, দেখি, রজনীকান্তের গান করলাম যে মায়ের দেয়া মোটা কাপড়। আর বঙ্গ আমার জননী আমার, এটা ডিএল রায়ের গান করলাম। পঞ্চকবিকে আজকে আমার লাইফটা আমি উৎসর্গ করছি, ডেডিকেট করছি। সেই সময়ে যারা আমাদেরকে পথ গাড় দিয়ে গিয়েছেন, না আজকে বাংলার জোরে পুক থাকতো, বাংলার জোরে মশা থাকতো, মশা তো আছে, মানে মানুষ বাঁচতো না, এতটাই ক্রনিক হয়ে যেত। আকাশে বাতাসে সিলিকন থাকতো। এই যে 52 ভাষা আন্দোলন অনুষ্ঠিত, এত হাজার হাজার মানুষের মৃত্যু, এদের ত্যাগ, এদের জীবন, এই যে এত বিপ্লবীর প্রাণদান, আজকে একটা অনুর্বর একটা মরুভূমি হতো। এখনো মানুষ তো বেঁচে আছে বাংলায়। তো তাদের এই পঞ্চকবির যে গান কবিতা, সেই সময়ে যে সে দনদান্যে পুষ্পে পড়া, আমাদের এই বসুন্ধরা, এগুলো তো তাদের সৃষ্টি, ওই 5 জনের মধ্যে একজনের সৃষ্টি। তো তাদের এই পঞ্চকবিকে আজকে আমার লাইফটা আমি উৎসর্গ করলাম। এবং আমি আজকে যে একটা লম্বা লাইফ করবো আমি জানতাম না, আমি বসে গেছিলাম যে একটু বসি, 1-2টা গান করে আমি একটু করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের যত্ন নিবেন, বিনম্র শ্রদ্ধা। আর প্রত্যেকটা আমি লাইফগুলা কেন করি, সমাজের কল্যাণে, জাতির কল্যাণে, দেশের কল্যাণে, প্রকৃতির কল্যাণে। আমি মনে করি প্রকৃতির কন্যা আমি, আমার জন্ম হয়েছে, মাটিতে আসছি, মাটিতে মিশে যাব। আমার জন্মের জন্য আমার একটা ঋণ সুদ আছে প্রকৃতির কাছে। আমি ঋণ সুদ থেকে এই কথা, এগুলো কেউ করে না, আপনারা কেউ দেখছেন, কেউ করে না, হাজার হাজার বন্ধু বান্ধব, হাজার হাজার পরিচিত আমার আছে, এগুলো কেউ করে না। এই যে ত্যাগটা করা, আমি কিন্তু প্র্যাকটিস করতে পারছি না, আমার রান্না বান্না সব পড়ে আছে, আমি আজকে অনেকগুলা কাজ আমার হাতে, কিন্তু এই যে আমি করলাম, কারণ কি জানেন, এই যে এগুলো যে আমাদের বিস্তৃতির অন্তরালে চলে যাচ্ছে এই জিনিসগুলো, এই যে এত আরো আগামীতে আরো নতুন নতুন গান অন্তরালে চলে যাচ্ছে, আমাদের প্রজন্ম এগুলো জানে না। একটা প্রজন্ম যদি, অনেক প্রজন্ম কিন্তু আমার সাথে এখন অ্যাড হচ্ছে, অনেক ছেলে আমার সাথে অ্যাড হচ্ছে এবং বলছে তুমি নতুন নতুন সবকিছু তুলে তুলে নিয়ে আসতেছো, যেগুলো আমরা জানতামই না, আমাদের স্মৃতির অন্তরালে আমাদের চলে গেছিল আমাদের ভিতরে। তো আমি আমার জন্য একটু আপনারা প্রার্থনা করবেন। আমি তো কিছু চাই না, আমি একটু ভালো থাকি, আমি আমার মতো করে ডাল ভাত খেয়ে চলতে যেন পারি, আমার কোনো চাওয়া নেই। পারলে আমি বেশি খুশি মানুষকে দিতে পারলে অন্তর উজাড় করে দাও। আমি নিতে চিনি না, নিতে জানি না, আমি দিতে জানি। আমার বাবা দিয়ে গেছে, আমি দিতে জানি, আমি দিতে আসছি, আমি প্রকৃতির ঋণ শোধ করতে আসছি। আমি রবীন্দ্রনাথের সেই কথাই বলতে হয় যে আমি তোমারও মাটির কন্যা জননী বসুন্ধরা। আমি সব সময় আমার শত হাজার কষ্টের দুঃখের জীবনে, যখন আমার বুকের উপরে বিস্মন পাথর তুলে দেওয়া হয়েছিল, আমার চণ্ডস কেড়ে নেওয়া হয়েছিল, সূর্য কেড়ে নেওয়া হয়েছিল, আমার বাতাস, জ্যোৎস্না, চাঁদ সব কেড়ে নেওয়া হয়েছিল, একটাই শক্তি ছিল, আমি শুধু বলতাম আর চোখের জল ফেলতাম, আমি তোমারও মাটির কন্যা জননী বসুন্ধরা, আমাকে তুমি আরো ধৈর্য দাও, আমি তো তোমার কন্যা। তোমার বুকে যদি সবাই 50 তলা বিল্ডিং বানাইতে পারে, পায়খানা করতে পারে, প্রস্রাব করতে পারে, তোমার বুকে যখন মানুষকে খুন করতে পারে, তোমার এত ধৈর্য, এত শক্তি, তুমি মাটি, তোমার এত শক্তি, এত সন্তানকে তুমি নিয়ে আসো, এত সন্তানকে তুমি বুকে আগলে রেখে কবরে চিতায় পোড়াচ্ছ, তুমি কবরে পাহারা দিচ্ছ, মা তুমি সারা রাত জেগে থাকো, তুমি শুধু তোমার মতো হতে দাও আমাকে, আমি তোমারও মাটির কন্যা জননী বসুন্ধরা। রবীন্দ্রনাথের এই লাইনটাই বলে আমি শেষ করে ফেলি, আমি তোমারও মাটির কন্যা জননী বসুন্ধরা। আমি আর গান করছি না, এই যে গানটা লেখা আছে এখানে, আমি 2টা লাইন যদি বলতে পারতাম, পাবো না মনে হয়, খুঁজে থাক, গানটা নিয়ে আগামী দিন আমি আসবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি তোমারও মাটির কন্যা জননী বসুন্ধরা, তবে আমার মানব জন্ম কেন বঞ্চিত করা, পবিত্র জানিয়ে তুমি পবিত্র জানি যে তুমি পবিত্র জন্মভূমি, মানব কন্যা আমি যে ধন্যা, প্রাণের পুণ্যে ভরা, কোন স্বর্গের তরে ওরা তোমায় তুচ্ছ করে, কোন স্বর্গের জন্য তোমাকে প্রকৃতি, এ মা এ মাটি তোমাকে তুচ্ছ করে, রহি তোমার বক্ষ পরে, তোমার বুকের উপর দাঁড়িয়ে আস্ফালন করছে, কোন স্বর্গ তারা পাবে। আমি যে তোমারই আছি নিতান্ত কাছাকাছি, আমি যে তোমারই আছি নিতান্ত কাছাকাছি, তোমার মোহিনী শক্তি দাও আমার হৃদয়ে প্রাণ ভরা, তোমার মোহিনী শক্তি দাও আমার হৃদয়ে প্রাণ ভরা। আসলে
এই শক্তিটাই পেয়েছিলাম বলে হয়তো আপনাদের দুয়ারে আসতে পারি, আপনাদের সামনে বসতে পারি। আসলে প্রকৃতি আমাকে আশীর্বাদ করেছে, কেউ পারবে না। মাটি আমাকে আশীর্বাদ করেছে, আকাশ আমাকে আশীর্বাদ করেছে, বায়ু আমাকে আশীর্বাদ করেছে, জল আমাকে আশীর্বাদ করেছে, প্রকৃতি। এত কিছুর মধ্যে আমি আমি এখন এগুলো আঁকড়ে ধরে বেঁচে থাকি, আমি ভালো থাকি। আর এগুলা থেকে আমি না থাকলে আমার ডিপ্রেশনটা চলে আসে, আমার রং টং কালো হয়ে যায়। তো দেখেন, এই যে তোমার মোহিনী শক্তি দাও আমার হৃদয়ে প্রাণ ভরা, আমি যে তোমারই আছি নিতান্ত কাছাকাছি, আমি তাদেরকে নিয়েই থাকি। আসলে আমি মহাশক্তির জাতিকা, আমি মহাশক্তিকে অনুভব করতে পারি। আমি মনে করি যে আমার হাজার হাজার অপরাধ আছে, আমি মনের অজান্তে অপরাধ, কত বড় বড় অপরাধ করে ফেলি, কিন্তু আমি যখন তাদের কাছে সমর্পিত হই তখন আমি শান্তিটা বুঝে পাই। আমি ভুল করব, মানুষ মাত্রই ভুল করবে। তো আমি তোমারও মাটির কন্যা জননী বসুন্ধরা, আমি তোমারও মাটির কন্যা জননী বসুন্ধরা, আমি তোমারও মাটির কন্যা জননী বসুন্ধরা। এখানের মাটিকেও শ্রদ্ধা জানাই, ভারতীয় উপমহাদেশের মাটিকেও শ্রদ্ধা জানাই। আমি আমার বাংলা, আমার মাতৃভূমি, আমার মাদারল্যান্ড, যেখানে আমার নারীটা পুঁতা আছে, আমার মার থেকে বিচ্ছিন্ন হয়ে যে মাটিতে আমার নারী পুঁতা আছে, সেই মাটিকেও বলি মাগো, আগেই বলি মাটিকে মাগো, আমি তোমার মাটির কন্যা জননী বসুন্ধরা। এমন একটা দেশে আমাকে জন্ম দিয়েছিলে, আজকে আমি এই গানগুলা করতে পারছি, মুখ দিয়ে বলতে পারছি। আমি যদি পৃথিবীর অন্য একটা কান্ট্রিতে জন্ম হইতো, আমি এই অমৃত সুধা, এই অমৃত সাগরে আমি ডুব দিতে পারতাম না, আমি আমার জীবনটাকে অমৃত দিয়ে বাসিয়ে রাখতে পারতাম না। বলি মাগো, আমি তোমারও মাটির কন্যা জননী বসুন্ধরা। আমার লাইফটা আজকে পঞ্চকবিকে উৎসর্গ করলাম। আপনাদের প্রতি বিনম্র শ্রদ্ধা, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং নিজের যত্ন নেবেন, নিজের যত্ন নেবেন। সব সময় শত প্রতিকূলতা আসুক, আপনি যদি নিজের যত্ন একটু সময়, আধা ঘন্টা সময় নেন, আপনি অনেকটা প্রতিকূলতা সার্ভাইভ করতে পারবেন। আমি তার জ্বলন্ত প্রমাণ। নিজের যত্ন নেবেন, কোনো কিছুই আমার ফেভারে না, প্রতিটা নেগেটিভিটির মধ্যে আমি থাকি, কিন্তু আমি নিজের যত্ন নেই বলে আমি এই লড়াইটুকু করার সাহস পাই। সবাই ভালো থাকুন, বিনম্র শ্রদ্ধা। আর আমি জানি না সাউন্ড টাউন্ড আজকে দেখার কেউ নেই, আমি কাউকে বলিনি সাউন্ডটা শোনা যায় কিনা, হয়তো ভালো হবে, আশা করছি। সুজিত দাস, সুজিত দাস দেখছি, কি সুন্দর হাসি সুজিত দাসের প্রোফাইল পিকচার। ওই যে আগের আগে উসনা শিউলি, মেহরিন চৌধুরী, এরাই। আজকে এখন কেউ কেউ পাবো না বাংলাদেশে, সবাই এখন ঘুম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক ভালো থেকো। আজকের লাইভটা আমি পঞ্চকবিকে ডেডিকেট করলাম। সবাইকে এই যে গোলাপের শুভেচ্ছা। এটা অবশ্য আর্টিফিশিয়াল গোলাপ, তারপরে গোলাপ ফুল, তো গোলাপের শুভেচ্ছা। এই যে সবাইকে গোলাপের শুভেচ্ছা। সবল পাল, হুসনা শিউলি, ব্রিং দ্য অন ক্যামেরা, ওইটা আমি পারছি না, ওইটা আমি পারছি না। সুবল পাল, ওইটা আমি পারছি না। মেরিন চৌধুরী, ওইটা আমি পারছি না। ব্রিং দ্য অন ক্যামেরা, এটা আমি পারছি না। ভালো থেকো, সাবধানে থেকো সবাই।